আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক তো, এমন এক রাজনীতির জগৎ যেখানে মন্ত্রী হওয়ার সবচেয়ে বড় শর্তই হল কোনো যোগ্যতা না থাকা। বেশ অদ্ভুত লাগছে শুনতে, তাই না? কিন্তু হ্যাঁ, ঠিক এমনই এক বুদ্ধিদীপ্ত আর শানিত ব্যঙ্গের জগতে আমরা এখন ডুব দিতে চলেছি। আর আমাদের পথ দেখাবে আবুল মনসুর আহমেদের অনবদ্য লেখা। আর এই একটা কথাই কিন্তু পুরো বইটার সুরটা একদম ঠিক করে দেয়। মানে এখানে নীতি বা আদর্শের কোনো ব্যাপারই নেই, আছে শুধু জেতার খেলা। আর এই যে একটা তীক্ষ্ণ শ্লেষাত্মক দৃষ্টিভঙ্গি, এটাই হলো আবুল মনসুর আহমেদের জগতের আসল চাবিকাঠি। তো কে সেই স্রষ্টা এই অদ্ভুত জগতের? তিনি হলেন আবুল মনসুর আহমদ। অনেকেই কিন্তু তাকে বাংলার জোনাথন সুইফট বলেও ডাকেন। আর আমরা আজকে কথা বলছি তার সেই বিখ্যাত ব্যঙ্গগল্পের সংকলন গালিভরের সফরনামা নিয়ে। বইটা প্রকাশিত হয়েছিল সেই ১৯৪৯ সালে। তাহলে মূল ব্যাপারটা কি, তাই না? মানে জনাথন সুইফটের গালিভার তো গিয়েছিল লিলিপুটদের দেশে, কিন্তু আবুল মনসুর আহমেদের গালিভার সফর করে এমন এক জগতে যেটা হয়তো তার থেকেও অদ্ভুত। আর সেটা হলো আমাদের খুব চেনা দক্ষিণ এশিয়ার রাজনীতি আর আমলাতন্ত্রের এক বিশাল গোলকধাঁধা। আসলে বইটার প্রত্যেকটা গল্পকে একটা ধারালো ছুরির সাথে তুলনা করা যায়, যেটা হাসির মোড়কে সমাজের নানারকম অসঙ্গতিকে একেবারে ফালা করে দেখায়। মানে পড়তে গিয়ে হাসতে হাসতে এমন সব কঠিন সত্যি সামনে এসে দাঁড়ায় যা আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। আর লেখকের এই ব্যঙ্গের তীর থেকে কিন্তু কেউই রেহাই পায়নি। গল্পের শিরোনামগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন অনারেবল মিনিস্টার বা শিক্ষা সংস্কার, এই নামগুলোই তো বলে দেয় যে তিনি সমাজের একেবারে মাথা থেকে শুরু করে গোড়া পর্যন্ত সবকিছুকেই তার লেখার আতস কাচের নিচে নিয়ে এসেছেন। তো চলুন এবার একটু রাজনীতির সেই সার্কাসের ভেতরে ঢোকা যাক, যেটার ছবি আহমেদ তার লেখায় নিপুণভাবে এঁকেছেন। একটু দেখা যাক এই ক্ষমতা দখলের খেলাটা আসলে ঠিক কেমন। যেমন অনারেবল মিনিস্টার গল্পে তিনি বলছেন, মন্ত্রী হওয়ার প্রথম নিয়মই নাকি কোনো নির্দিষ্ট যোগ্যতা না থাকা। ভাবা যায়, তার মানে দাঁড়ালো রাজনীতিতে ওপরে উঠতে গেলে যোগ্যতার চেয়েও জরুরি অন্য কিছু। আচ্ছা, কি সেই জিনিস? চলুন সেটাই দেখি। এটাকে অনেকটা ক্ষমতার শীর্ষে ওঠার একটা অব্যর্থ ব্যঙ্গাত্মক গাইড বলা যেতে পারে। আমার যেন হাসতে হাসতে দেখিয়ে দিচ্ছেন আসল পথটা। কিভাবে? প্রথমত, সবাইকে সবকিছুর প্রতিশ্রুতি দিন। দ্বিতীয়ত, তোষামো দিতে একেবারে ওস্তাদ হয়ে যান। তৃতীয়ত, আসল কথা সবসময় এড়িয়ে চলুন। আর সবশেষে মূল লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জেতা। ব্যাস। তার মানে আসল কথা হলো, এখানকার রাজনীতিতে আদর্শের লড়াই বলে কিছু নেই। এটা শুধুই টিকে থাকার আর ক্ষমতা দখলের এক নির্লজ্জ খেলা, এর বেশি কিছু না। বেশ, রাজনীতির জগৎ থেকে বেরিয়ে এবার একটু আমলাতন্ত্রের দিকে নজর দেয়া যাক। আচ্ছা, যখন কোনো একটা ভালো কিছু বদলানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টাটা কমিটির পর কমিটিতে গিয়ে আটকে যায়, তখন ঠিক কি হয়? এই বইয়ের আমার মতে অন্যতম সেরা একটা অংশ হল শিক্ষা সংস্কার কমিটির সেই সভাটার বর্ণনা। মানে একটা দারুণ ভালো উদ্দেশ্য নিয়ে সবাই আলোচনা করতে বসেছিল, কিন্তু সেই সভা যে কি পরিমাণ বিশৃঙ্খলা আর হাসির খোরাকে পরিণত হতে পারে তারই এক অসাধারণ ছবি এঁকেছেন লেখক। একবার এই টেবিলটার দিকে তাকান, কি একটা চরম বিশৃঙ্খলার চিত্র। মজার ব্যাপার হলো, প্রত্যেকেই হয়তো নিজের নিজের জায়গায় ঠিক, কিন্তু সবাই একসাথে মিলে একটা বিরাট ভুল। একদিকে ঐতিহ্য আর আধুনিকতার দ্বন্দ্ব, অন্যদিকে রাজনীতির ভোটের খেলা। এর মধ্যে পড়ে আসল উদ্দেশ্যটাই যেন কোথায় হারিয়ে গেছে। কেউই নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়। ফলাফল, সবকিছু একেবারে আটকে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে ছিল একটা মহৎ লক্ষ্য, দেশের জন্য একটা কার্যকরী শিক্ষানীতি তৈরি করা, আর অন্যদিকে তার ফলাফলটা দেখুন। ঘণ্টার পর ঘণ্টা ধরে শুধু তর্কই হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, সিদ্ধান্ত শূন্য। এটাই হলো আমলাতান্ত্রিক অচলাবস্থার একেবারে আসল চেহারা। আর এত কিছুর পর দিনের শেষে কি সিদ্ধান্ত হলো জানেন? গল্পের সবচেয়ে সেরা লাইনটা হলো, পুরো একদিন বিতর্কের পর আমরা সর্বসম্মতভাবে একটা বিষয় একমত হয়েছিলাম, যে এখন চায়ের জন্য বিরতি নেওয়ার সময় হয়েছে। ব্যাস, এটুকুই ছিল সারাদিনের অর্জন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও এই লেখাগুলো পড়লে কেন সবকিছু এত বেশি চেনা চেনা লাগে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। মানে ৭০ বছরেরও বেশি আগে লেখা একটা ব্যঙ্গ রচনা, অথচ পড়তে গেলে মনে হয় যেন এই তো আজকের কথাই বলা হচ্ছে। কিভাবে এটা সম্ভব? এর কারণ হল, লেখক আসলে সিস্টেমের চেয়েও মানুষের ভেতরের কিছু চিরন্তন দুর্বলতাকে খুব ভালোভাবে ধরতে পেরেছিলেন। তিনি আসলে এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যা কোনোদিনও পুরনো হয় না। যেমন ধরুন, ক্ষমতা আর অযোগ্যতার সেই অদ্ভুত রসায়ন, কিংবা আমলাতন্ত্রের জট।
প্রগতি আর ঐতিহ্যের মধ্যে সেই চিরন্তন লড়াই, আর অবশ্যই মানুষের ভণ্ডামি। একটু ভেবে দেখলে বোঝা যায় এই সব কিছুই আজও আমাদের চারপাশে ঠিক একইভাবে সত্যি, তাই না? আবুল মনসুর আহমদের কাছে হাস্যরস কিন্তু শুধুই বিনোদনের একটা মাধ্যম ছিল না, এটা ছিল সমাজের সামনে ধরে রাখা একটা আয়নার মতো, এমন এক আয়না যেখানে সমাজ তার নিজের সব অযৌক্তিক হাস্যকর দিকগুলো স্পষ্ট দেখতে বাধ্য হয়। তাই সবকিছুর শেষে একটাই প্রশ্ন যেন ঘুরে ফিরে আসে, যতই দিন বদলায় সবকিছু কি আসলে একই থেকে যায়? মানুষের এই ভুলের যে চক্র, এটা আসলে কি একটা গভীর ট্র্যাজেডি, নাকি এই পৃথিবীর শ্রেষ্ঠ কৌতুক? এই ভাবনাটা বোধহয় আমাদের সবার জন্যই থেকে গেল।